আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমি সবসময় ভালোদের দলে। আজকে আপনাদের পড়ে শোনাব প্রিমা ফারনাজ চৌধুরীর লেখা প্রিয় বেগম। উপন্যাসটির পাবলিশার গ্রন্থরাজ্য। বইটি প্রথম প্রকাশ হয়েছে ২০২৫ সালে। গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদী হাসান। তাহলে শুনতে থাকুন প্রিমা ফারনাজ চৌধুরীর লেখা রোমান্টিক উপন্যাস প্রিয় বেগম। আজকে শুনবেন উপন্যাসটির চতুর্থ পর্ব। রাস্তায় উঠতেই একটা ভ্যান গাড়িকে পাশ দিয়ে যেতে দেখা গেল। শুভা চালককে চিনতে পেরে ডাক দিল, এই রাজু ভাই, একটু দাঁড়াও। রাজু দাঁড়ালো। সালোয়ার কামিজ পরা আর বোরকা পরিহিত মেয়েটাকে চিনতে তার দেরি হল না। রোজ সে দুজনকে পাঠশালায় যেতে দেখত। বোরকা মেয়েটা আমজাদ তৈমুরের মেয়ে। তার চোখ দুটো দেখা ছাড়া কোনোদিন চেহারা দেখার সৌভাগ্য হয়নি তার। সে ভ্যান গাড়ি নিয়ে এগিয়ে আসে, বলে, কই যাইবা? পালা দেখতে যাইবা? শুভা মাথা দোলায়, উৎফুল্ল চিত্তে বলে, আমারে আর আপুরে একটু নিয়ে যাও, কাল পয়সা দিয়ে দিব। নিয়া যাও না গো। সে কি যাইতে রাজি হইব? অপরূপা রাজুর নেশাগ্রস্ত চোখ দেখে ভরকে গিয়ে শুভার হাত চেপে ধরে। আমার ভয় করে শুভু। শুভা অভয় দিয়ে বলে, কিছু হবে না, হেঁটে যেতে যেতে পালা শুরু হয়ে যাবে, চল। অপরূপার হাত ধরে সে টেনে নিয়ে যায়। ভ্যানগাড়ির উপর চেপে বসে। আকাশে তারার মেলা আর ঝোপঝাড়ে জোনাকি পোকার কিলবিলানি দেখতে দেখতে দুই বান্ধবী খিলখিল করে হাসে। রাজু খেই হারায়। কিছু আগেই 2 বোতল ঢকঢক করে মদ গিলেছে সে। শুভা আর অপরূপা খেয়াল করে ভ্যানগাড়িটা এলোমেলো চলছে, কিছুক্ষণ এদিক কিছুক্ষণ ওদিক। তারা চিৎকার করে উঠতে যাবে, তার আগেই ভ্যানগাড়িটা বিলের মধ্যে পড়ে যায়। শুভা অপরূপার হাত ধরে লাফ দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। রাজু গাড়ি সহিত বিলের মধ্যে গিয়ে পড়ে। এমন বিকট শব্দ শুনে হুড়মুড় করে এসে থামে কয়েকটা ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি থেকে ধূপধাপ পায়ে নেমে আসে কয়েকটা লোক আর মহিলা। পদধ্বনির শব্দে নুপুরের শব্দ পাওয়া যায়। অপরূপা আর শুভা কাত হয়ে পড়ে থাকে, আর্তনাদ করে। মনে হলো হাড়গোড় ভেঙে গেল। টর্চ হাতে 2-3 জন লোককে এগিয়ে আসতে দেখে শুভা ধীরে ধীরে উঠে বসল। অপরূপা ওভাবেই পড়ে রইল। শুভা ও মাগো বাবাগো বলে রাজুকে যেই গালাগালি করে উঠল, ঠিক তখনই টর্চ লাইট হাতে তার সামনে এসে উপস্থিত হল এক আগন্তুক। শুভা কখনো এই গ্রামে এমন পুরুষ মানুষ দেখেনি। দেখে মনে হচ্ছে কোনো রাজপুত্তুর। সাদা রাজকীয় পাঞ্জাবির উপর হাতা কাটা কালো কোট। রাশভারী গলায় বলে উঠল, মুখের ভাষা তো মাশাল্লাহ। শুভা লজ্জা পেয়ে গুটিয়ে গেল। লোকটা অপরূপার দিকে টর্চ মারল। অপরূপার মুখটা নিকাবে ঢাকা। বড়ই ব্যথাতুর দৃষ্টি নিক্ষেপ করে তাকালো সে আগন্তুক লোকটার দিকে। লোকটা হাত বাড়িয়ে দিল। অপরূপা হাত ধরল না। লোকটার পিঙ্গল বর্ণ চোখ জোড়ায় চোখ পড়তেই লজ্জায়, আড়ষ্টতায়, সংকোচে কুকড়ে গেল সে। হৃদস্পন্দন বেড়ে গেল অচিরাত। লোকটা তার চাউনি দেখে কিছুক্ষণ নীরব থেকে কপাল ভাঁজ করল। একটা অল্পবয়সী এমন জেদ দেখাবে তা বিলক্ষণেও ভাবতে পারেননি তিনি। অপরূপার হাতটা খপ করে ধরল, টেনে তুলতে তুলতে বলল, কি অদ্ভুত, এইসব বাচ্চা মেয়েদেরকে তাদের অভিভাবক রাত বিরেতে ছাড়ে কেন? দাঁড় করিয়ে দিয়ে অপরূপার হাত ছেড়ে দিল সে। তারপর পায়ে হেঁটে গাড়ির কাছে চলে গেল। অপরূপা ঠিকঠাক দাঁড়াতে পারল না। পেছন থেকে তটিনী নামের একটা মেয়ে বলে উঠল, এই মেয়ে, পায়ে ব্যথা পেয়েছ নাকি? অপরূপা পায়ের গোড়ারি তুলে তাকালো, মাথা নাড়ল। তটিনী, শবনম, আয়েশা নামের 3 জন মেয়েকে দেখে শুভা কৌতূহল দেখিয়ে প্রশ্ন করল,
আপনারা কারা? এতগুলো ঘোড়ার গাড়ি? বাবা গো, এই জন্মে দেখিনি। গাড়ির কাছে হেঁটে যাওয়া লোকটাকে দেখে শুভা আঙ্গুল তাক করল। উনি কে? মেয়েগুলোর পাশের লোকটা বলে উঠল, উনি রূপনগরের সম্রাট শেহজাদ সুলতান। আমি তার ভাই বন্ধু সাফায়াত মাহমুদ। রূপনগর থেকে এসেছি আমরা, সুলতান মহলের সদস্য। যাত্রাপালার লোক উনি, যাত্রাপালার পরিচালক। শুভা আর অপরূপা একে অপরের দিকে তাকালো। বিস্ময়ে হা হয়ে গেল ওদের মুখ বিবর। শুভা বলল, সত্যি? সাফায়াত মাথা দুলিয়ে বলল, হ্যাঁ সত্যি, আমরাও যাত্রাপালা দেখতে যাচ্ছি। মা গো মা, কত বড় বড় মানুষের সাথে দেখা হয়ে গেল। সাফায়াত শুনে খুশি হয়ে বলল, আচ্ছা। মহিলাগুলোর গায়ে রাজকীয় পোশাক, মাথা ঢাকা ওড়নায়, অলংকৃত সাজগোজ। তোমাদের নাম কি? শুভা সোৎসাহে বলল, আমি শুভা। ও অপরূপা ওর হাত চেপে ধরল। যাকে তাকে পরিচয় দেওয়া সে পছন্দ করে না। শুভা ফিক করে হেসে উঠল, বলল, ওর নাম রূপা। রূপা? কার নাম? শেহজাদ নামের লোকটা হাজির হল, হাতে পানির বোতল। সাফায়াত অপরূপাকে দেখিয়ে বলল, ওর নাম রূপা আর ওর নাম শুভা। তারাও নাকি পালা দেখতে যাচ্ছিল। পথিমধ্যে দর্শকদের সাথে দেখা হয়ে গেল। ভালোই হলো। শেহজাদ অপরূপার দিকে তাকালো, বোতল বাড়িয়ে দিয়ে বলল, ভালো, এই নিন পানি। অপরূপা শঙ্কিত মনে বোতল নিয়ে দাঁড়িয়ে থাকল। সম্রাট ওর হাব ভাব দেখে সাফায়াতকে বলল, চলো, পানি খেতে বোধহয় লজ্জা পাচ্ছে। শুভা ছো মেরে বোতল কেড়ে নিয়ে পানি খেতে খেতে বলল, ও মুখ খোলে না সবার সামনে। শেহজাদ আর তার লোকজন সেখান থেকে সরে পড়ল। তারা যেতেই নিকাব সরিয়ে পানি খেল অপরূপা। সে পায়ে বেশি ব্যথা পেয়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ঘোড়ার গাড়ির সামনে গিয়ে থামল। রাজুকে তোলা হয়েছে বিল থেকে। সে আহত হয়েছে। লোকজন তাকে অন্য একটি ভ্যান গাড়িতে তুলে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। সাফায়াত অপরূপাদের কাছে এসে বলল, এই মেয়েরা, একজন মাতালের গাড়িতে চড়ে যাত্রাপালা দেখতে যাচ্ছ তোমরা? সাহস তো কম না। বাড়ি থেকে ছাড়লো কিভাবে? আর ছাড়লেও একজন পুরুষ মানুষ সাথে রাখতে হয়। পথঘাট তো নিরাপদ না। কেমন মা বাবা তোমাদের? অপরূপা মিনমিন করে বলল, আমাদের পেছন পেছন একজন এসেছিল। আমরা ওনার আগেই ভ্যানে উঠে গিয়েছিলাম। অনেক চালাকির কাজ করেছ। অপরূপা পানির বোতলটা বাড়িয়ে দিল। আপনাদের অনেক ধন্যবাদ, আমরা আসি। শুভা ফিকে হেসে বলল, আসি। আচ্ছা, রানীমাকে দেখতে পাবো না? মানে মঞ্চে যিনি রানীমা সাজেন তার কথা বলছি। ওনার কথা সবাই বলে। আজ যদিও দেখব, কিন্তু এখন দেখলে মন্দ হয় না। সাফায়াত তার কৌতূহল দেখে হেসে বলল, পেছনের গাড়িতে আছে সে, তবে এখন দেখা করা যাবে না। শুভার মন খারাপ হলো। অপরূপার হাত ধরে বলল, আচ্ছা, আসি। মেয়েগুলো খিক খিক করে হাসছিল। শেহজাদ নামক লোকটি ধমক দিয়ে বলল, এত হাসছ কেন? দুঃখিত ভাইজান, তোমরা গাড়িতে গিয়ে বসো, দেরি হয়ে যাচ্ছে ইতিমধ্যে। সাফায়াত, গাড়ি ছাড়ো। অপরূপা ভদ্রলোকের ধমকাধমকি শুনে ভয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দুপা বাড়ালো। তার পাটা মনে হচ্ছে মচকে গিয়েছে। একপাশে ছিলে যাওয়ায় সেখানে জ্বলুনি অনুভব হচ্ছে। শেহজাদ গাড়িতে উঠতে যাচ্ছিল। অপরূপাকে ওভাবে হাঁটতে দেখে সাফায়াতকে ইশারা করল গাড়ি না ছাড়ার আদেশ দিতে। দাঁড়ান। শুভা আর অপরূপা থমকে গেল। মানুষটার মুখের সম্বোধনে তাদের ভালো লাগল। শেহজাদ এসে বলল, পেছনের ঘোড়ার গাড়িতে জায়গা আছে, আপনারা চাইলে উঠতে পারেন। এভাবে যেতে পারবেন না বেশি দূর, মঞ্চ এখনো অনেক দূর। অপরূপা মাথা নেড়ে বলল, না, আমরা যেতে পারব, বলার জন্য কৃতজ্ঞ। শেহজাদ শুভাকে বলল, আপনারা নিশ্চিত যে একা একা যেতে পারবেন? শুভা মাথা নাড়ল। তাহলে গাড়িতে উঠুন,
আপনার সই নিশ্চিন্তে যেতে পারবে। পেছনে সবাই মহিলা। ঘোড়ার গাড়িতে চড়তে পারবে শুনে শুভা এক লাফে উঠে গেল গাড়িতে। সে জানে সে উঠলে অপুও উঠতে বাধ্য। শুভা গাড়িতে উঠেই মেয়েগুলোর সাথে হাসল, বলল, আমার খুব শখ ছিল এমন গাড়িতে চড়ব, আজ পূরণ হয়ে গেল। মেয়েগুলো হাসল তার কথায়। শুভার কাজে শেহজাদও খুশি হল, বলল, ভালো মেয়ে, এবার আপনি উঠে যান পর্দা রজনী। অপরূপা এমন উদ্ভট সম্বোধনে পেছন ফিরে পুনরায় শেহজাদের দিকে তাকাল, চোখ অন্যত্র সরিয়ে বলল, জি। আহত পায়ে এগোতেই পায়ে ভর সামলাতে না পেরে শেহজাদের দিকে ঝুঁকে পড়ে গেল। উচ্চ রবে ডাকল, ও আল্লাহ! শেহজাদের হাতের ভাঁজে গিয়ে ওর হাতটা পড়ল। শেহজাদ শক্ত করে ধরে বলল, আস্তে। শুভা, আপনার সইকে গাড়িতে উঠতে সাহায্য করুন, উনি পায়ে বেশি ব্যথা পেয়েছেন। লজ্জায় দু কপল রক্তিম হয়ে উঠল অপরূপার। দৃশ্যমান গুচ্ছ গুচ্ছ তৃণকেশের নিচে ঘন কালো চোখ দুটিতে লাজ ভেসে উঠল। শেহজাদ শুভার হাতে তার হাত তুলে দিয়ে বলল, আমাদের টিমে ডাক্তার আছেন, আপনি ডাক্তারকে আপনার পা দেখাবেন। এখন গিয়ে বসুন। অপরূপার দু চোখ কৃতজ্ঞতায় চকচক করে উঠল। সে শুনেছিল রূপনগরের মানুষ এমনি। অতিথি আপ্যায়ন ও সন্ত্রাসমুক্ত এলাকার মানুষগুলো খুবই উদার। আজ তার প্রমাণ পেল। গাড়িতে ওঠার সময় মেয়ে তিনজন সাহায্য করল অপরূপাকে। শুভা বসে বলল, ও পায়ে আঘাত পেয়েছে বেশি, আমার হাত ছিলে গিয়েছে শুধু। মেয়ে তিনটে উৎসাহ দেখিয়ে বলল, এই রূপা, তুমি নিকাবটা তোলো, একটু দেখি। অপরূপা আগ্রহ দেখালো, কিন্তু ঠিক তক্ষুনি তাকালো গাড়ির সম্মুখে বসা শেহজাদ নামক লোকটার দিকে। চোখাচোখি হওয়ায় প্রচণ্ড লজ্জায় দুপাশে মাথা নাড়াতে লাগল। দেখাও না, দেখাও। ঠিক তখনই কড়া মেঘমন্দ্র গলাটি ভেসে এলো, এইসব কেমন আদব কায়দা তোমাদের? চাইছে না তারপরও জোরাজুরি করছো? দুঃখিত ভাইজান, আর বলছি না। অপরূপার খারাপ লাগল, নিজেকে আচ্ছা মতো বকে দিল এই বলে যে তার জন্য মেয়েগুলোকে বকা শুনতে হলো। সাফায়াত হেসে বলল, রূপাকে দূর থেকে দেখে প্রথমেই মনে করেছি ডাকাত। ডাকাতের আজকাল বোরকা পরা শুরু করেছে, কিন্তু শুভাকে দেখে ভুল দূর হলো, তখন ভাবলাম এদের সাহায্য দরকার। বলেই সাফায়াত হেসে উঠল। শবনম নামের মেয়েটি বলে উঠল, ডাকাতের এত সুন্দর চোখ থাকে না ভাইজান, রূপার চোখ দুটো দেখে ডাকাত মনে হবে? হ্যাঁ, মনচোর বললে সমস্যা নেই। বলেই সশব্দে হাসতে লাগল সবাই মিলে। শুভা তাদের সাথে বকবক করতে লাগল। অপরূপা শুধু তাদের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। সাফায়াত একসময় বলে উঠল, সায়রা আর সোহিনী আসার জন্য পাগল প্রায়, মামু আসতে দিল না। তুমি মামুকে বলতে পারতে। শেহজাদ কাগজের পেপারে চোখ বুলিয়ে নিতে নিতে বলল, পরের বার আনব, ওরা গতবার এসেছিল। শুভা তাদের কথার মাঝে বলে উঠল, বসু মল্লিক বাড়িতে আমাদের আমন্ত্রণ, আমাদের বাড়িতে যাবেন কিন্তু। আমার মা কাকিরা খুব খুশি হবে, সবাই এত এত খুশি হবে যে। অপরূপা ওর হাত চেপে ধরে বলে, একটু কম কথা বল না। সে ভেবেছিল সামনে বসা লোকটা হয়তো বেশি কথা বলা পছন্দ করে না, কিন্তু অপরূপাকে অবাক করে দিয়ে লোকটা বলে উঠল, শুভা, তুমি বলতে থাকো, আমি একটুও বিরক্ত হচ্ছি না। শুভা বকবক শুরু করল উৎসাহ পেয়ে। তটিনী, শবনম আর আয়েশা শেহজাদের ফুপুর মেয়ে। ওদের মধ্যে তটিনী সবার বড়, শবনম মেঝ আর আয়েশা সবার ছোট। সাফায়াত তাদের বড় ভাই। বেশিরভাগ সময় তারা সুলতান মহলে থাকে। সুলতান মহলের একচ্ছত্র অধিকার শেরতাজ সাহেব এবং শাহজাহান সাহেবের পাশাপাশি তাদের বোন শাহানার নামে। যদিও শ্বশুরবাড়িতে বসতভিটা স্থাপন করেছেন, কিন্তু ওনার স্বামী দূর প্রবাসে থাকায় তিন কন্যা নিয়ে একা থাকাটা ঝুঁকিপূর্ণ হওয়ায় সন্তানদের নিয়ে তিনি সুলতান মহলেই থাকেন। মাঝে মধ্যে স্বামী গৃহে যান ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে।
এবার 3 ভাই বোন মিলে সবাই পরিকল্পনা করে যাত্রাপালা দেখতে এসেছে। যদিও শেরতাজ সাহেবের ঘোর আপত্তি মেয়েদের পালা দেখতে যাওয়া নিয়ে, কিন্তু শাহানার কন্যারা আধুনিকা মনা হওয়ায় মামুর কথায় তারা তেমন কর্ণপাত করে না। ঘোড়ার টগবগিয়ে ছুটে চলা দেখে অপরূপা আর শুভা গাড়িতে বসা অবস্থায় মুগ্ধ নয়নে চেয়ে চেয়ে দেখল কি সুন্দর টগবগ করে ছুটছে ঘোড়াগুলো। অপরূপার খুব ইচ্ছে একদিন ঘোড়ার পিঠে চড়ে সে ছুটবে দেশ থেকে দেশান্তর। পাশে আরও একটি ঘোড়ার পিঠে থাকবে তার এক যোদ্ধা, রূপকথার রাজপুত্তুর, ঠিক তেমন একটি রাজপুত্তুর। তার ঘোর কেটে গেল শবনমের প্রশ্নে। তুমি তো তোমার বাড়ি যেতে বললে না রূপা? অপরূপা শবনমের কথায় লজ্জা পেল, সংকুচিত গলায় বলল, শুভার পাশেই আমাদের বাড়ি। শুভার হাতটা চেপে ধরে রাখল সত্যি সত্যি বাড়ির কথা বলে না দেওয়ার জন্য। এত বড় বড় মানুষ তার বাড়িতে গেলে চাচি তাদের সম্মান দিয়ে কথা বলবে না, এতে রূপা অপমানিত হবে বরঞ্চ। বিশ্বাস নেই যদি সবাই মিলে হঠাৎ করে উপস্থিত হয়, দাদি জানকি বা সে কি উত্তর দেবে। শুভা ফট করে বলে উঠল, আমার বাড়িতে গেলে আমি আপনাদের ওদের বাড়িতেও নিয়ে যাব। আচ্ছা, আপনারা সত্যি যাবেন তো? শুভার প্রশ্নে সবাই হাসতে লাগল। শুভা ওদের কাছে উত্তর না পেয়ে শেহজাদকে জিজ্ঞেস করল, সাহেব সত্যি যাবেন তো? আমার মা কাকিরা সত্যি খুব খুশি হবে। শেহজাদ আশ্বাস দিয়ে বলল, যাব কোনো এক সময়। শুভা খুশিতে আটখানা হয়ে দুহাত উল্লাস করতেই অপরূপা তার হাত নামিয়ে বলল, কি করছিস? এমন কেউ করে? শুভা ওকে গুঁতো দিয়ে বলল, তুই বোবা বলে আমাকেও বোবা সেজে বসে থাকতে হবে বুঝি? তটিনী বলল, রূপা তুমিও শুভার মতো কথা বলো। বলো তো দেখি তোমার বাড়িতে কে কে আছে? দাদিজান আর ছোট চাচা ছোট চাচি, চাচির 2 ছেলে। আর কেউ নেই? তোমার মা বাবা? অপরূপা চুপ হয়ে গেল। শুভা বলল, ওর বাবা তো অনেক আগেই মারা গেছেন, ওর মা অন্য কোথাও থাকে। অপরূপার চোখ জোড়া দেখে শুভা আর কিছু বলল না। তটিনী বলল, দুঃখিত রূপা, কষ্ট পেও না। না, পাইনি। মা বাবার কথা জিজ্ঞেস করাটা স্বাভাবিক। সাফায়েত বলে উঠল, তোমাদের দুজনকে আমাদের মহলে আমন্ত্রণ দিলে যাবে? শুভা খুশি হয়ে হেসে বলল, দাওয়াত দিয়েছেন এটাই তো অনেক সাহেব। যদি কখনো রূপনগরে যাই, সুলতান মহলে যাবই। শুভা ফের সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, আচ্ছা এখানে সাহেবদের কার বউ কোনটা? তার প্রশ্ন শুনে ভ্যাবাচাকা খেল সবাই। শেহজাদ মৃদু শব্দ করে হেসে উঠল। হো হো করে হেসে উঠে সাফায়াতকে বলল, ওরা 3 জনই আমার বোন। আর উনার? শেহজাদকে উদ্দেশ্য করে প্রশ্ন করতেই তটিনী কিছু বলে ওঠার আগেই শেহজাদের কথায় থেমে গেল। ওরাও আমার বোন, ফুফাতো বোন। শুভা নখে কামড় দিল লজ্জায় নিয়ে গিয়ে। অপরূপা তার কাণ্ড দেখে মিটমিট করে হাসল। তটিনী খেয়াল করল মেয়েটা হাসলে তার আখিজোড়াও হাসে। রাস্তার দুপাশের নির্জন বনঝাড়ের নিস্তব্ধতাকে ছাপিয়ে ঘোড়ার গাড়ি ছুটে চলল গন্তব্যে। মাথার উপর মস্ত বড় চাঁদটিও যেন তাল মিলিয়ে ছুটছে তাদের সাথে। হেসে মেতে যাত্রাপালার কাছাকাছি পৌঁছতেই টগবগিয়ে ছুটে চলা ঘোড়াগুলো রসধ্বনিতে মেতে উঠে থেমে গেল। দূরে কোথাও বাদ্যযন্ত্র বাজছে আর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন হচ্ছে। অপরূপা দেখল প্রকাণ্ড মাঠটা আলোকবাতিতে জ্বলজ্বল করছে, সাথে কত লোক সমাগম ছোটাছুটি করছে। মঞ্চে গান পরিবেশন হচ্ছে এখনও। লোকজনে পরিপূর্ণ কি সুন্দর চারপাশটা, যেন মেলা বসেছে। অপরূপার মনটা আনন্দে ভরে উঠল। পায়ের ব্যথা অল্প সময়ের জন্য ভুলে গেল যেন। ঘোড়ার গাড়ি থেকে পরপর নেমে এলো মঞ্চের শিল্পীগুলো, তারপর পা বাড়ালো মঞ্চের দিকে। শেহজাদ আর সাফায়াত গাড়ি থেকে নামা মাত্রই ঘিরে ধরল লোকজন। হাতে হাত বুক মিলিয়ে কুশলাদি বিনিময় করে একজন পাগড়িওয়ালা লোক এগিয়ে এসে বলল,
ডিরেক্টর সাহেব, মহল থেকে আর কারা এসেছেন? শেহজাদ তটিনীদের সাথে পরিচয় করিয়ে দিল। অপরূপা আর শুভার কথা জানতে চাইলে বলল, তারা আমাদের পরিচিত ছিল না, তবে পথে পরিচিত হয়েছে। অপরূপাকে ইঙ্গিত করে বলল, উনি পায়ে আঘাত পেয়েছেন, কক্ষে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারলে ভালো হয়। আমাদের ডাক্তার সাহেবকে ওই কক্ষে পাঠিয়ে দিন। পাগড়িওয়ালা পানের লাল পিচকিরি ফেলে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কথা বলা শেষ করে শেহজাদ অপরূপার দিকে চেয়ে বলল, ওদের সাথে যান। ডাক্তার সাহেব যাবেন, পা দেখাবেন। আমি ব্যস্ত থাকব, তাই মনে নাও থাকতে পারে, সেই কারণে আগেভাগে বলে দেওয়া। অপরূপা কৃতজ্ঞতা সহকারে মাথা দুলিয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। বাড়িতে পৌঁছে গরম পানি ঢেলে দিলে বোধহয় আরাম লাগবে। এত কিছুর প্রয়োজন পড়ত না। গরম পানিতে সব ব্যথা উপশম হয় না। আপনি ডাক্তার হলে বিশ্বাস করতাম। যান। এই যা, ভালো কথার মধ্যে একটা তেরা কথাও বলে দিল লোকটা। অপরূপা শুভার হাতের ভাঁজে হাতের ভর রেখে কোনো মতে কষ্টে সৃষ্টে হেঁটে গেল মঞ্চের পেছনের ভবনটিতে। শুভা বলল, ভালোই হয়েছে বল, নইলে কি এসব দেখতে পেতাম? অপরূপা থেমে থেমে ভবনটির দিকে তাকালো। ভবনটির আগাগোড়া লাল নীল বাতি দিয়ে সাজানো। শিল্পীরা তাদের নিজ নিজ কক্ষে চলে যেতেই শবনম পিছু ফিরে বলল, এই, তোমরা আসো না, ওখানে দাঁড়িয়ে কেন? আমরা পালা শুরু হলেই যাব, ততক্ষণ এখানে আরাম করব। অপরূপা বলল, আমাদের নিয়ে শুধু শুধু ঝামেলা করছেন। তটিনী বলল, এটা কোনো কথা হলো? গল্প করতে করতে আমরা কত পরিচিত হয়ে গিয়েছি, আর পরিচিত একজন মানুষ আহত হয়েছে, আমরা তাকে সাহায্য করব না? এসো এসো। এই নতুন নয়, রূপনগরবাসীরা কিন্তু এমনি। এখানকার মানুষ কি মিশতে পছন্দ করে না নাকি? অপরূপা বলল, না না, এমনটা নয়। আচ্ছা, ঠিক আছে, আপনারা যা বলবেন তাই হবে। তটিনীদের সাথে অপরূপা আর শুভা একটি সুশোভিত কক্ষে চলে গেল। সেখানে সুসজ্জিত শয়নাবস্থা করা আছে। হাত মুখ ধুয়ে নিল সবাই। অপরূপা বসে আছে। তটিনী বলল, এই মেয়ে, এক্ষুনি মুখ খোলো, এখানে কিন্তু ভাইজানরা কেউ নেই। অপরূপা নিকাব খুলতে যাবে, ঠিক তখনই এক প্রৌঢ় ডাক্তার এসে হাজির হলেন। বললেন, রূপা আর শুভা নামক রোগীদের দেখতে এসেছি। আমি কি সঠিক কক্ষে এসেছি? শুভা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, এই কক্ষে। ডাক্তার এসে বসলেন। সুন্দরী রমণীদের দিকে চোখ বুলিয়ে বললেন, কে রূপা আর শুভা? শুভা বলল, আমি শুভা ও রূপা। আমি হাতে আঘাত পেয়েছি, ও পায়ে। এই দেখুন ওর পা। ডাক্তার ছিলে যাওয়া অংশে তরল ঔষধি মাখিয়ে দিতে যেই নেবে, ঠিক তখনই অপরূপা পা গুটিয়ে নিয়ে বলল, এ কি, না না, আপনি আমার পা ছোবেন না, আপনি আমার বাবার বয়সী। প্রৌঢ় ডাক্তার বিষম খেয়ে বাকিদের দিকে চোখ বুলিয়ে তাকালো। বাকিরা তখন হাসছে। ডাক্তার তার পা টেনে গভীর পর্যবেক্ষণ করে বলল, তোমার পা মচকে গিয়েছে, তুমি ভালোই ধৈর্যশীল নারী। এমন ব্যথা নিয়ে এতক্ষণ কিভাবে চুপ করে আছো? অপরূপার মনে হল বুড়ো ডাক্তার বেশি কথা বলছে। ঠিক তখনই ডাক্তার অপরূপার পা ধরে মালিশ করতে করতে দিল এক মোচড়। সাথে সাথে অপরূপার চিৎকারে বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠল পুরো কক্ষ। ব্যথায় যন্ত্রণায় চোখ ফুঁড়ে জল নেমে গেল অপরূপার। কক্ষের দরজা নড়ে উঠল তখন। শেহজাদ উকি দিয়ে বলল, কে চিৎকার দিল? তটিনী বলল, রূপা, ওর নাকি পা মচকে গিয়েছিল, এখন সব ঠিকঠাক। শেহজাদ এক ঝলক অপরূপার দিকে তাকিয়ে দরজা টেনে দিয়ে চলে গেল। শুভার ছিলে যাওয়া অংশে একটা বাদামি রঙের ঔষধ লাগিয়ে দিল ডাক্তার। তারপর রূপাকে কিছু খাওয়ার ওষুধ দিয়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যে সাফায়াত এসে বলল, পালা শুরু হচ্ছে, তোমরা এসো। রূপা, তোমার পায়ের অবস্থা কেমন? রূপা মাথা ঝুঁকে বলল, জি, ঠিক আছি। ঠিক আছে, তটিনী, সবাইকে নিয়ে চলে এসো।
সাফায়াত যেতেই শবনম অপরূপার নিকাব তুলে দিতে দিতে বলল, আরে বাবা, মুখ না দেখালে যদি কখনো কোথাও দেখা হয় চিনব কি করে? নিকাব তুলে দেওয়ার সাথে লজ্জা পেয়ে ঠোঁট কামড়ে হেসে 2 হাত দিয়ে মুখ ঢাকল অপরূপা। সবাই সমস্বরে দেখে ফেলেছি বলে হেসে উঠতেই শেহজাদ দরজা ঠেলে ঢুকল। কোথায় তোমরা? এত দেরি করছো কেন? অপরূপা তার গলার স্বর শুনে সাথে সাথে পিঠ করে বসে নিকাব তুলতে লাগলো তড়ি ঘড়ি করে। তার মুখমণ্ডলের এক পাশ প্রতিবিম্বে স্পষ্ট ফুটে উঠল। শেহজাদ কিছু মুহূর্তের জন্য থমকালেও দ্রুত প্রস্থান করল কক্ষ থেকে। বাকিরা হি হি করে হেসে উঠে বলল, পাগল মেয়ে, তোমাকে আয়নায় দেখা যাচ্ছিল। অপরূপা ভূত দেখার মতো চমকে তাকালো তাদের দিকে। সবাই অট্ট হাসিতে ফেটে পড়ে বলল, কোনো সমস্যা নেই, উনি তোমার ভাইজানের মতো। অপরূপা মিইয়ে যাওয়া গলায় মিনমিন করে বলল, জি। সে নিজেও জানে মানুষগুলো খুব ভালো, তারপরও কেমন অবর্ণনীয় অস্বস্তিতে জড়সড় হয়ে আছে মনপঞ্জর। অতিথিদের বসার জন্য আলাদা আলাদা আসন বসানো হয়েছে। রূপা আর শুভা তাদের পেছনে গিয়ে বসল। তটিনী অনেক ডেকেছে, রূপা যায়নি। তারা এখানেই ঠিক আছে। পালা শুরু হওয়ার সাথে সাথে সাফায়াত আর শেহজাদ মঞ্চের পেছন থেকে বেরিয়ে এলো। ব্যস্ত পায়ে হেঁটে এসে তটিনীদের পাশের সারিতে গিয়ে বসল। যেখানে বসল ঠিক সেখান থেকে অপরূপাকে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। চোখাচোখি হওয়ায় অপরূপা চোখ ফিরিয়ে নিয়ে মঞ্চে চোখ রাখল। শেহজাদ নিজেই সেখান থেকে সরে বসল। এত বাচ্চা একটা মেয়ের সামনে এত জরিমায় নিজেকে নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছে সে। পালা শেষ হতে হতে লোকজন হৈ হৈ করে উঠে সন্তোষী ধ্বনিতে মাতিয়ে তুলল। প্রকাণ্ড মাঠ জুড়ে সবার উল্লাস সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ল। লোকমুখে শিল্পী আর পরিচালকের নাম নিয়ে যশগান প্রচার হল। নানান রকম বাদ্যযন্ত্র বাঁশির আওয়াজে মুখরিত হল সমগ্র প্রাঙ্গণ। অপরূপা আর শুভা একপাশে এসে দাঁড়াল। লোকজন দলে দলে বিভক্ত হয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। শুভা বলল, ওনাদের আর দেখতে পাচ্ছি না কেন? রূপা বলল, আশ্চর্য, তুই কি ওনাদের সাথে যাবি নাকি? আমার কাছে পয়সা আছে, অনেকেই গাড়িতে করে যাবে, চল রাস্তায় গিয়ে উঠি। তোর হাঁটতে কষ্ট হচ্ছে। হচ্ছে, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে হবে, চল। তারা পা বাড়িয়েছে, তক্ষুনি রহিম চাচার মুখোমুখি হল। রহিম মিয়া কড়া মেজাজ দেখিয়ে বলল, কই আছিলি তোরা? কুস্তে কুস্তে পাগল হয়ে গেলাম। তগো কিছু হইলে তোর দাদি আমার আস্ত রাখবো, চল। পরক্ষণে খুঁড়িয়ে হাঁটা অপরূপাকে খেয়াল করে বলল, পায়ে কিতা হইছে? ব্যথা পেয়েছি চাচা। তেমন কিছু না, চলো। দাদি পয়সা দিয়েছিল, একটা ভ্যান ডেকে নাও, বেশি দূর হাঁটতে পারবো না। অপরূপার পাশের বাড়ির চাচা রহিম মিয়া। মেয়েটাকে সে বড়ই স্নেহ করে। তার সন্তানহীনা স্ত্রী রেশমিও অপরূপাকে স্নেহ করে। এই তো কদিন হল অপরূপার কাছ থেকে সে কোরআন পাঠ করা শিখেছে, এখন ভালোই পড়তে পারে। সন্ধ্যাবেলায় হাদিস শুনতে যায়, মন দিল ঠান্ডা হয়ে যায়। তার মনে মনে ইচ্ছে পোষণ করে অপুর মতো একটা কন্যা যেন তার কোলে আসে। রাস্তায় ভ্যানগাড়ি পাওয়া যাচ্ছে না, সব মানুষদের দখলে। একটা ভ্যানে গাদাগাদি করে বসে সবাই যাত্রা করছে। অপরূপা দাঁড়িয়ে থাকতে থাকতে বলল, পা ব্যথা হয়ে গেল শুভ। শুভা বিরক্তি গলায় বলল, সাহেবদের কিছু বলে আসি নাই, ওনারা কিছু মনে করবে না? অপরূপা চুপ হয়ে গেল। তাই তো, এটা তো সে ভেবে দেখেনি। শেহজাদ আর সাফায়াতকে সে দূর থেকে দেখেছে। তারা আলোকচিত্র গ্রহণের যন্ত্রগুলো নিয়ে ব্যস্ত ছিল। মানবিকতার খাতিরে মানুষগুলো তাদের সাহায্য করেছে, এই ঋণ সে কোনো দিন শোধ করতে পারবে না। শুভা গলায় অনুযোগ মিশিয়ে বলল, বলবে মেয়েগুলো কেমন? অপরূপা বলল,
এরকম ভাবছিস কেন? ওনাদের সাহায্য চিরকাল মনে থাকবে। তুই উল্টাপাল্টা ভাবছিস। ওনারা কিছু মনে করবেন না। আচ্ছা, তুই যা। যদি দেখিস ওনারা এখানে আছেন তাহলে বলে আয় যে আমরা চলে যাচ্ছি। রহিম মিয়া ধমক দিয়ে বলল, এই, কোথাও যাইলে আমি একা একা চলে যাইবাম কইয়া দিলাম। শুভা বলল, যাচ্ছি না বাপু। প্রায় 15-20 মিনিট পর একটা ভ্যান গাড়ি এসে থামল তাদের সামনে। চালক গলা বাড়িয়ে বলল, কই যাইবা? রহিম মিয়া বলল, ফুলবাড়ি যাইবা? যামু, একজন 5 পয়সা করে দেওয়ান লাগবো। শুভা বলল, 3 জন 10 পয়সা দেব, অত টাকা নাই। আইসা, উডি পড়ো। তারা গাড়ির সামনের দিকে উঠে বসল। গাড়ি চলতে শুরু করল জঙ্গলাকীর্ণ পর্বতের মধ্যিখান দিয়ে বয়ে চলার সরু রাস্তা দিয়ে। গাড়ি চলতে শুরু করলে শুভা অপরূপাকে ফিসফিস করে বলল, সাহেবটারে আমার ভালো লাগছে। অপরূপা পিলে চমকে উঠে বলল, কোনটা? ওই কালো কোট পরছে উনি। দুর্গামা, আমার জন্য এমন একটা রাজপুত্র ছুঁড়ে ফেলাও। অপরূপা ফিক করে হেসে উঠে বলল, স্কুলের বুড়ো মাস্টারকেও তুই ছাড় দিসনি, এখন আবার সুলতান মহলের সম্রাটকে? বলেই হেসে উঠল সে। শুভাও হাসল। তন্মধ্যে রহিম মিয়া খেকিয়ে উঠে বলল, এই হালা, গাড়ি কোন দিকে নিয়ে যাস? আমগো বাড়ির পর তো ওই দিকে। জঙ্গলের ভিতর গাড়ি ঢুকাস কেন? চালক কোনো কথা বলল না। গাড়ির গতি বাড়িয়ে দিয়ে লুঙ্গির গোছ থেকে ধারালো চাকু বের করে বলল, চুপচাপ গাড়ি থেকে নেমে পড়, শব্দ করলে বাড়া পড়বি। অপরূপা আর শুভা আতকে উঠল। রহিম মিয়া চেঁচিয়ে উঠতে যাবে, ঠিক তখনই গাড়ি থেকে এক লাফ দিয়ে নেমে পড়ল। রুমাল বের করে তার নাকে চেপে দিয়ে এক লাথিতে তাকে ফেলে জঙ্গলের পথে গাড়ি ঢুকিয়ে ফেলল। অপরূপা আর শুভা গাড়ি থেকে পড়ে গিয়েছে ততক্ষণে। গলা চড়িয়ে বলল, এই, কে আপনি? এদিকে শুভা ছুটে গিয়ে লোকটার চুল ধরে দুমদাম দিয়ে বসল। লোকটা চিৎকার দিতেই অপরূপা আর শুভা চট করে লাফ দিয়ে ছুটল দিকবিদিক না তাকিয়ে। নিকাব তুলে অপরূপা ঘন ঘন দম ফেলল। শুভা ভয়ে কেঁদেই দিল। অপরূপা বলল, রাস্তায় উঠতে হবে আমাদের, কাদার সময়টা না শুভু, দৌড়া। পেছনে দানবটির পদধ্বনি ভেসে আসছে। ভয়ে অপরূপার গলা শুকিয়ে এসেছে। সে আর দম নিতে পারছে না, মস্তিষ্ক কাজ করছে না, পাটাও চলছে না যেন। মর্মর শব্দ করছে কোথাও, দম বন্ধ হয়ে আসছে। মুখ থুবড়ে পড়ে গেল শুভা। অপরূপা কিছু দূর গিয়ে মুখ থুবড়ে পড়তেই দেখল পেছনে শুভা নেই। শুভার গগনবিদারী চিৎকার ভেসে আসছে। অপরূপা চোখে ঝাপসা দেখল, চেঁচিয়ে উঠে ডাকল, হে খোদা, তুই কোথায় শুভা? শুভা ডাকল, এখানে, আমাকে নিয়ে যা, ভয় করছে আমার। সাথে সাথেই মুখ চেপে ধরায় তার গোঙানির শব্দ শোনা গেল। অপরূপা বহু কষ্টে দাঁড়িয়ে সেই পথে পুনরায় ছুটে যেতেই তার পেছনে টর্চ হাতে একটা লোক এগিয়ে বলল, কে? অপরূপা চমকে উঠে ফিরল। চোখের ওপর টর্চের আলো পড়ায় শেষ আশাটুকু নিভে যাওয়ায় সে কেঁদে উঠে প্রচণ্ড ভয়াতুর গলায় বলল, কেন এমন করছেন আমাদের সাথে? শুভকে ছেড়ে দিন, কে আপনারা? তার মুখের থেকে টর্চের আলো সরে গেল ধীরে ধীরে। ব্যক্তিটি বলে উঠল, আমি রহমান, ভয় পাবেন না। লোকটা এগিয়ে এলো টর্চ হাতে। অপরূপা পিছিয়ে গিয়ে বলল, কে আপনি? ডাকাত? চোর? কে? আমি মানুষ, আপনাকে সাহায্য করতে এসেছি। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের পর্ব। শুনছিলেন প্রিমা ফারনাজ চৌধুরীর লেখা প্রিয় বেগম। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী পর্ব শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে
অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।